সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি পৃথিবী কত সুন্দর। আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এইরকম একটা সুন্দর জায়গা দেখার তৌফিক দিয়েছে। আসসালামু আলাইকুম। নেপাল ট্যুরের তৃতীয় পর্বে সারাংকোট থেকে সবাইকে গুড মর্নিং এবং ওয়েলকাম। আমরা রাতেই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কয়টায় সানরাইজ হবে, তো সেই টাইম অনুযায়ী আমরা উঠে টেরেসে চলে এসেছি। এই যে পাশের ভিউ পয়েন্টে আমাদের মতন আরও অনেক অনেক মানুষ দাঁড়িয়েছে শুধুমাত্র সানরাইজ দেখার জন্য। রাহিন অলস ছেলেটা ছাদে যায় নাই ঠান্ডার ভয়ে। রিহান ঠিকই এই ভোরবেলা আমাদের সাথে ছাদে চলে গিয়েছে এবং ও আমাদের সাথে পুরোটা সময় উপভোগ করেছে, কিন্তু রাহিন বিছানা থেকেই সানরাইজ দেখে। এটাই ছিল আমাদের রুমের বিশেষত্ব যে বিছানায় বসে কম্বল মুড়ি দিয়েই সকালের সানরাইজ এবং পাহাড়ের সৌন্দর্য এনজয় করা যায়। এত সুন্দর দৃশ্য ছেড়ে যেতে তো কষ্টই লাগছিল, কিন্তু যেতে তো হবে। তাই আমরা ঝটপট সব কিছু গুছিয়ে নিজেরা রেডি হয়ে বের হয়ে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। সেদিকে আমাদের গাড়ি উপস্থিত এবং ড্রাইভার বা ট্যুরিস্ট গাইড যাই বলি না কেন, ওই দাদা চলে এসেছে, আমাদের ব্যাগ ট্যাগগুলো গাড়িতে তুলতেছিল। এই ফাঁকে আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। আজ আমরা এখান থেকে রওনা দিব জমসমের উদ্দেশ্যে, আর পথে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস পয়েন্টে যাব। কি কি অ্যাক্টিভিটিস আমরা করলাম সেগুলোও দেখাবো ভিডিওতে। আমরা ভিউ পয়েন্টে চলে আসছি। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে দ্য ক্লিফ। এটা সারাংকোট টু জমসম যাওয়ার পথেই পড়ে। দ্য ক্লিফের ফি হচ্ছে 500 রুপি পার হেড, তবে আমাদের সাথে একজন চাইল্ড ছিল, চাইল্ড ফ্রি। তো এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত যেতে হয় এরকম একটা সুইং ব্রিজ পার হয়ে। নিচে দুই পাহাড়ের মাঝখানে একটা নদী আছে, যেটা দেখতে উপর থেকে অনেক চিকন মনে হলেও আমি যখন এটার উপর দিয়ে জিপ লাইন করে গিয়েছি আমি তখন খুব কাছ থেকেই দেখতে পেয়েছি এটা অনেক পানি, অনেক বড় এবং অনেক চওড়া। যাদের ভার্টিগো প্রবলেম আছে তারা অবশ্যই নিচের দিকে তাকাবেন না, কারণ নিচে তাকালে মাথা ঘোরানো বা বমির উদ্বেগ হতে পারে, যেমনটা রাশেদের হয়েছিল। রাশেদ খুব কষ্ট করেই এই ব্রিজটা পার হয়েছিল। এখানকার ফি এর সাথে 3টা রাইড ফ্রি ছিল আমাদের। তো রাহিন কিডস জিপ লাইনে যাবে, কিন্তু রিহান রাহিনকে নিয়ে খুব ভয় পাচ্ছিল। তুমি কি রাহিনের জন্য ভয় পেতেছো? রিহান যতটাই চঞ্চল হোক না কেন, পাশাপাশি সে ভিতর ডিমও। কিডস জিপ লাইনটা এতটাও বড় ছিল না, তবে রাহিন বেশ মজা পেয়েছে। নামার পর তাকে আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে। সে বলল যে ইস মাম্মি, এটা যদি আরও বড় হতো তাহলে আরও বেশি মজা হতো, কিন্তু কিডসের জিপ লাইন এত বড় আসলে করা হয় না। তো রিহান তেমন কোনো রাইডই পাচ্ছে না, সব কিছুই ভয় পাচ্ছে। শেষমেশ সে বলল রক ক্লাইম্বিং করবে। তো রক ক্লাইম্বিং করতে যেয়ে সে কিছুটা উপরে উঠতে পারছে, এতেই সে খুশি। তারপর রিহানের দেখা দেখি রাহিনেরও ইচ্ছা করলো সেও রক ক্লাইম্বিং করবে। তো রাহিনের বডি পাতলা সাতলা দেখে সে অনেকখানি উপরে উঠে গেছে। আরেকটা রাইড আমাদের ফ্রি আছে, তো আমি এই জায়ান্ট সুইংটাতে ওঠার খুব ইচ্ছা করছিল, তো আমি উঠলাম। যদিও আমার কাপল সুইংটাতে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু রাশেদ তো হাইট ভয় পায়, তাই আর রাশেদকে নিয়ে ওঠা হয় নাই। আমি একাই জায়ান্ট সুইংয়ে উঠলাম। কেমন লাগতেছিল এটার ফিলিং ঠিক বলে বোঝানো যাবে না, তবে মনে হচ্ছিল আমি এই পাহাড় থেকে ওই পাহাড়ে উড়ে চলে যাচ্ছি। ড্রোন ভিউতে পাহাড় এবং নিচের ঝর্ণার নদীটার সৌন্দর্য ভিডিওতে দেখিয়ে কিংবা মুখে ভাষায় বলে বোঝানো যাবে না। আমরা যে সামনাসামনি দেখেছিলাম সেটাই চোখে লেগে আছে এখনো।
তারপর চলে যায় আমার সেই কাঙ্ক্ষিত রাইডে জিপলাইন। তো প্রথমে আমি ভয়ে এত বড় চিৎকার দিছি যে মনে হয় আরেকটু হলে আমার আত্মা মুখ দিয়ে বের হয়ে আসতো। স্টাফরা আমাকে বলেছিল কয়েক সেকেন্ড আপনি চোখ বন্ধ করে রাখবেন, তারপরে কিছুক্ষণ পর আপনি চোখ খুলবেন। সত্যি দেখেন কিছুক্ষণ পর আমি যখন চোখ খুলে আমার ফেসের এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হচ্ছিল আমি আকাশে ভাসতেছি, হাওয়ায় ভাসতেছি। এই জিপ লাইনের এক্সপিরিয়েন্সটা নেয়ার আমার জীবনের একটা স্বপ্ন ছিল। রাশেদ নিজে ভয়ে করতে না পারলেও আমার এই স্বপ্নটা সে পূরণ করেছে। এই জিপ লাইনের ফি ছিল 4500 রুপি, আর এটা প্রায় 1.5 কিলোমিটার জিপ লাইন ছিল। তো আমরা যেখানের উদ্দেশ্যে মেনলি রওনা দেওয়া জমসম, আমরা আবার সকল রাইড শেষ করে জমসমের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি। এইখান থেকে শুরু হয়ে যায় সেই বাজে রাস্তার এক্সপিরিয়েন্স। এখান থেকে রাস্তা খুবই খারাপ ছিল, এতটাই খারাপ ছিল যে বলার বাহিরে। কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল এখানে আদৌ কোনো দিন রাস্তা ছিল না, আর একটুখানি ফসকে গেলেই একদম নিচে খাদে পড়ে যাওয়ার মতো অবস্থা। আর শরীরের ভেতরের অর্গানগুলোর অবস্থার কি বলবো, মনে হচ্ছিল আমার বডির সব কিছু ভেতরে খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। এই সেই ডেডলি রোডগুলো আমরা ইউটিউবে এই নেপাল ট্যুরের আগে দেখেছিলাম। তো দেখে তখন এত কিছু মনে হয় নাই, কিন্তু যখন আমরা নিজেরা এই রোডে এবং জানলা দিয়ে তাকিয়ে দেখি যে জাস্ট রাস্তার কিনারা এবং গাড়ির হুইল একদম কিনারাতে আছে, তখন তো আত্মাখানা ভয়ে নাকমুখ দিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম। কিন্তু এই সব কিছুর মধ্যেও সৌন্দর্যটা আসলে একদম এনজয় করার মতোই ছিল। চারিদিকে পাহাড় আর পাহাড়। আমাদের এই প্যাকেজটা ছিল সারাংকোট টু জমসম, জমসম টু মুক্তিনাথ, মুক্তিনাথ টু পোখারা, সাথে 1 নাইট হোটেল, ডিনার এবং ব্রেকফাস্ট। এই ফুল প্যাকেজটার কস্ট ছিল 30,000 নেপালিয়ান রুপি। আর আমাদের ট্যুরিস্ট গাইড মিলান দাদার ড্রাইভিং স্কিল নিঃসন্দেহে প্রশংসনীয় ছিল। আমি অনেক জায়গায় এত বেশি ভয় পেয়েছি, মনে হচ্ছিল গাড়ি পড়ে যাবে, কিন্তু আসলে ওনারা এই রোড দিয়ে গাড়ি চালাতে চালাতে অভ্যস্ত। তো এত ভাঙাভাঙি রাস্তার মধ্যেও কিছু কিছু জায়গা এতই সুন্দর ছিল, কিন্তু ওখানে নেমে একটু দেখার মতন অবস্থা ছিল না। তো পাহাড়ের মাঝখানে মাঝখানে পাহাড় কেটে কেটে হচ্ছে চিকন সরু রাস্তা করা আছে। এই যেমন একটা রাস্তা, এই রাস্তাটা খুবই ভয়ানক লাগতেছিল। ওই পাশ থেকে গাড়ি আসলে গাড়ি ক্রস করার মতন কোনো সুযোগ নাই। এখন প্রায় বিকেল, আমাদের এখনও লাঞ্চ করা হয় নাই। ছোট্ট একটা রেস্টুরেন্টের সামনে আমরা দাঁড়াইলাম খাওয়ার জন্য। কি সুন্দর একটা ঝর্ণার নদী। তো এটা একটু ধাবার মতন করে ছোট একটা রেস্টুরেন্ট, আমরা খাওয়ার জন্য ঢুকলাম। যতই পাহাড়ি এলাকার দিকে আসতেছিলাম, এদিকে এসে দেখি হিন্দি বুঝতেছে না, সবাই নেপালের লোকাল ভাষায় কথা বলতেছে। তো আমরা ভালোভাবে কমিউনিকেট করতে পারতেছিলাম না। আমাদের হয়ে মিলান দাই কমিউনিকেট করতেছিল সব জায়গায়। আর খাবার সেই অ্যাজ ইউজুয়াল থালি, কিছু সবজি যেগুলো কাঁচা কাঁচা লাগে, গন্ধ লাগে, আর আচার কয়েক পদের থাকে আচার। আর চিকেনটাও খুব বাসি লাগে, কতদিনের ফ্রোজেন। পরে মিলান্দা বলল এখানের না, এই চিকেনগুলো শহর থেকে আনা হয়, তাই ফ্রোজেন অনেক দিনের। তো পরে ডিম ভাজি করে দিতে বললাম, তা দিয়েই আমরা খেয়ে নিলাম। কোনো বেলাই আমরা ভালোভাবে খাইতে পারতেছিলাম না, কোনো রকম পেট ভরা মাত্র, কোনো খাবারই ভালো লাগতেছিল না। তো খাবার যাই খেলাম, খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের দিকে। সূর্য ডুবে যাচ্ছিল। সূর্য ডোবার সময় পাহাড়ের উপরে যে স্নো আছে তার উপরে সূর্যের যে কমলা রঙের আলোটা পড়েছে, এই দৃশ্যটা আমি মনে হচ্ছিল আমি ওখানেই দাঁড়িয়ে থাকি। শীতকাল হওয়াতে এই ঝর্ণার যে নদীগুলো, এগুলো অনেক অল্প পানি, কিন্তু বৃষ্টির দিনে এই পুরো জায়গা জুড়েই প্রচুর পানি থাকে। তখনের সৌন্দর্যই আসলে আবার অন্য ধরনের। এই যে লোকেশনটা আমার সবচেয়ে বেশি পছন্দের একটা দৃশ্য ছিল পুরো ট্রিপের মধ্যে। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে পাহাড়ের ফাঁকে ফাঁকে যে স্নোয়ের মধ্যে সূর্যের কমলা আলো দেখা যাচ্ছিল, সেই দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর ছিল, আমার মনে হয় যে এখনও আমার চোখে লেগে আছে। পথে আমরা একটা ঝর্ণা পাই। ঝর্ণায় পানি এখন অবশ্যই কম, কিন্তু আমরা নেমেছিলাম ঝর্ণাটা একটু দেখার জন্য।
কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যায়, তো রাতের অন্ধকারে তেমন কিছু আর শ্যুট করা সম্ভব হয় নাই। আমরা হোটেলে পৌঁছায় গেছি। তো হোটেলের রুমটা আমাদের খুব সাদামাটা ছিল, সিম্পল একটা রুম ছিল। হোটেলের নাম হচ্ছে হোটেল সানরাইজ। 2টা বেড ছিল আমাদের রুমে। এই ওয়ান নাইটের জন্য হোটেলটা প্যাকেজে ইনক্লুড ছিল। আমরা যখন পৌঁছাই তখন রাত 10:45 বাজে। সবচেয়ে কষ্টকর টেম্পারেচার তখন -8 ডিগ্রি। আমরা কিছুক্ষণ পরেই ফ্রেশ হয়ে ডিনার করতে চলে যাই, কারণ আমাদেরকে আবার 3:30 4টার মধ্যে রওনা দিতে হবে মুক্তিনাথের উদ্দেশ্যে। তো ডিনারে ছিল থালিতে ছিল ভাত, কিছু সবজি, যার অনেক কিছুই বুঝি নাই। খাবার নষ্ট হয়েছে, আমরা অনীহা লাগতেছিল, কিছুই খাইতে পারি নাই। বাচ্চাদেরকে রুমে দিয়ে আমি আর রাশেদ একটু সামনের রাস্তায় হাঁটতে বের হই। তো এই ছিল পার্ট 3। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।